আচ্ছা দেখো, আমরা একটু আজকে ভৌতবিজ্ঞানের ক্লাস 10-এর পর্যায় সারণীর শেষের দিকে কিছুটা অংশ নিয়ে আলোচনা করব। তোমাদের স্কুলে যখন আমরা শেষ ক্লাস নিয়েছিলাম সেখান থেকে আমরা শুরু করব তার পরবর্তী অংশটা। তো সেটা করতে গিয়ে আমরা প্রথমত দেখো আধুনিক পর্যায় সূত্রটা একটু দেখে নিতে চাই, রিভিশন করে নিই। তো আধুনিক পর্যায় সূত্র কি বলে? যে মৌলগুলিকে যদি আমরা ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজাই, ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজাই, তাহলে মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যা অর্থাৎ এই পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এখন এই যে পরমাণু সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভৌত ও রাসায়নিক ধর্মগুলো যে পর্যায়ক্রমে কি হচ্ছে, পুনরাবৃত্ত হচ্ছে, তাহলে কোন কোন ভৌত ও রাসায়নিক ধর্মগুলো কি হচ্ছে, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পর্যায়ক্রমে পুনরাবৃত্ত মানে হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ যে ধর্মগুলো বারবার ফিরে ফিরে আসে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি হয়, ফিরে আসে, একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর, নির্দিষ্ট দূরত্ব বা ব্যবধান অন্তর কি হয়, ফিরে আসে, তাই তো বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে আমরা কি বলি, পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে সেই সমস্ত পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমাদের এখানে কি করতে হবে, একটু আলোচনা করতে হবে। তাহলে প্রথমত দেখো, এখানে আমরা কতগুলো পয়েন্ট লিখে রেখেছি যে কক্ষপথের সংখ্যা কিভাবে পরিবর্তন হয়। পর্যায় সারণী বরাবর যদি তুমি এগোতে থাকো, সেটা পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে অথবা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে, তাহলে কক্ষপথের সংখ্যা কি হয়, কি পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয়, সেটা আমাদের জানতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, কক্ষপথের সংখ্যার উপর পরমাণুর আকারটাই বা কিভাবে পরিবর্তন হয়, সেটাও আমাদের জানতে হবে। আর কি, যোজ্যতা ইলেকট্রনের সংখ্যার কি পরিবর্তন হয়, সেটাও আমাদের জানতে হবে। যোজ্যতার কি পরিবর্তন হয়, সেটাও আমাদের জানতে হবে। আর কতগুলো ইম্পর্টেন্ট সংজ্ঞা এবং সেগুলো যেগুলো পর্যায়বৃত্ত ধর্ম, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, যেমন কি আয়নীভবন, বিভব, তড়িৎ, ঋণাত্মকতা, ধাতব ধর্ম, ক্ষারকীয় অক্সাইড গঠন করার ধর্মের কিভাবে পর্যায়গতভাবে পরিবর্তন হয়, এবং অধাতব ধর্ম এরই বা কিভাবে পরিবর্তন হয়, এবং আম্লিক অক্সাইড গঠন করার প্রকৃতি। তাহলে এই পয়েন্টগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, এবং এই আলোচনাগুলো করতে গিয়ে আমরা কি করব, প্রথমত কোনো একটা নির্দিষ্ট আমরা আজকে যেটা আলোচনা করব, যে একটি পর্যায় বরাবর যদি আমি বাদিক থেকে ডান দিকে যাই, তাহলে সেক্ষেত্রে আমার কিভাবে এই ধর্মগুলোর পরিবর্তন হচ্ছে। তাহলে উদাহরণ হিসাবে আমরা কি করলাম, এখানে যে কোনো একটা পর্যায়ে আমরা নিতে পারি, তোমরা নিয়ে নাও। ধরো এখানে তৃতীয় পর্যায়টা নেওয়া আছে, তাহলে তৃতীয় পর্যায়ে আমরা জানি প্রথম মৌলটি হচ্ছে কে, সোডিয়াম। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11। তারপরে কে, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের হচ্ছে কত, 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন হচ্ছে 18। তাহলে সোডিয়ামের দেখো পরমাণু ক্রমাঙ্ক 11 হলে ইলেকট্রন বিন্যাস, সমস্ত ধর্ম ব্যাখ্যা করতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, তোমাদের প্রত্যেকটা মৌলের আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক না জানলে তুমি কোনো ধর্মই ব্যাখ্যা করতে পারবে না। তো পরমাণু ক্রমাঙ্কগুলো তো আমাদের মনেই থাকে, একটু মুখস্থ করে নিলেই হয়। পর্যায় সারণী বরাবর সবগুলো মনে রাখার দরকারও নেই, কিছু সংখ্যক মনে রাখলেই হবে, সেটা আমরা আগে ক্লাসে তোমাদের স্কুলে কিন্তু আলোচনা করে দিয়েছি। তো সোডিয়ামের ক্ষেত্রে দেখো এর পরমাণু ক্রমাঙ্ক 11 হলে ইলেকট্রন বিন্যাসটা সঙ্গে সঙ্গে আমরা কি করবো, প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসটাও আমাদের লিখে নিতে হবে যে কোনো কিছু করার আগে। তাহলে ইলেকট্রন বিন্যাস কি, সোডিয়ামের হচ্ছে 281, ম্যাগনেসিয়ামের 282, কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, আর বাকি 8 আর 2 10 আর 2 12, অর্থাৎ এম কক্ষে কটা, 2টো ইলেকট্রন।
একই রকম 283, 284, 285, 286, 287, 288। তাহলে প্রত্যেকের দেখো একটা জিনিস কমন, কক্ষপথের সংখ্যাটা কিন্তু প্রত্যেকের এক। অর্থাৎ কক্ষপথের সংখ্যা কত? প্রথমত আমরা যদি লিখে নিই এখানে যে কক্ষপথের সংখ্যা তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে, কোন পর্যায়ের ক্ষেত্রে? তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কক্ষপথের সংখ্যা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3, প্রত্যেকের কমন। অর্থাৎ কক্ষপথের সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে 1 নম্বর যে পয়েন্টটা সেটা আমরা লিখতে পারি, ওই উপরের যে 1 নম্বর পয়েন্ট, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে কক্ষপথের সংখ্যা 3, অর্থাৎ অপরিবর্তিত। কক্ষপথের সংখ্যার কোনো পরিবর্তন এখানে হয় না। কক্ষপথের সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে কক্ষপথের সংখ্যার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে 2 নম্বর যে বৈশিষ্ট্যটা, অর্থাৎ কি আমরা লিখেছি পরমাণুর আকার। তাহলে পরমাণুর আকারের কিভাবে পরিবর্তন হচ্ছে? পরমাণুর আকারও কি অপরিবর্তিত থাকবে নাকি সেটাও কি পরিবর্তন হবে, সেটা আমরা একটু দেখে নিই। এখন দেখো কক্ষপথের সংখ্যা একই আছে, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, প্রত্যেকে 3টে করে আছে। কিন্তু কক্ষপথের সংখ্যা 1 থাকলেও দেখো প্রত্যেকের যেটা হচ্ছে আস্তে আস্তে 11 যদি প্রোটন সংখ্যা হয় সোডিয়ামের, প্রোটন যদি 11টা থাকে, তাহলে ইলেকট্রনও কটা আছে? 11টা আছে। ইলেকট্রনও কটা আছে সোডিয়ামের? প্রোটন 11টা, ইলেকট্রনও 11টা। কিন্তু আস্তে আস্তে যখন ডান দিকে যাচ্ছে তুমি দেখো আস্তে আস্তে কিন্তু প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ধনাত্মক আধানের পরিমাণ আস্তে আস্তে কি হচ্ছে, কেন্দ্রের যে ধনাত্মক আধানের পরিমাণ সেটার পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বাইরের কক্ষে আবার দেখো ইলেকট্রনের সংখ্যা, এখানে একটা আছে, এখানে কটা আছে? 2টো। এটার ক্ষেত্রে বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 3টে। এখানে কটা আছে বাইরে? 4টে। এখানে কটা আছে? 5টা। এরকম করে সমস্ত ইলেকট্রন আছে। তো কেন্দ্রের নিউক্লিয়াসে ধনাত্মক আধানের পরিমাণ কি হচ্ছে এক্ষেত্রে? বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কক্ষপথের সংখ্যার পরিবর্তন হচ্ছে না, কক্ষপথের সংখ্যা একই রয়েছে। তার ফলে যেটা হচ্ছে যে কেন্দ্রের নিউক্লিয়াসের সঙ্গে, নিউক্লিয়াসের আধান যত বৃদ্ধি পায় আকর্ষণ বলটাও কি হয় তত বৃদ্ধি পায়। আর সঙ্গে বাইরের কক্ষে ইলেকট্রনের সঙ্গে কেন্দ্রের নিউক্লিয়াসের আকর্ষণ বলটাও কি হয়? বৃদ্ধি পায়। যেহেতু কক্ষপথের সংখ্যা একই রয়েছে, দূরত্ব তো বাড়ছে না, কিন্তু আকর্ষণ বলটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কি হচ্ছে? ইলেকট্রনগুলোকে অনেক বেশি কাছে টানছে। ফলে এই দিকে গেলে কি হচ্ছে, যেহেতু আধানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আধান কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ফলে আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কি হচ্ছে? আরো বেশি করে আকর্ষণ করছে বাইরের কক্ষের নিউক্লিয়াসগুলোকে, বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে। ফলে কি হচ্ছে? আকারটা আস্তে আস্তে ছোট হচ্ছে। দেখতে পাচ্ছ? আধান বাড়ছে, কক্ষপথের সংখ্যা পরিবর্তন হচ্ছে না, ফলে বাইরের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, ফলে আকারটা ধীরে ধীরে ছোট হচ্ছে। তাহলে পর্যায় বরাবর, যে কোনো পর্যায় বরাবর তুমি বাদিক থেকে ডান দিকে গেলে কি হবে? হয়তো কক্ষপথের সংখ্যা অপরিবর্তিত থাকবে, কিন্তু পরমাণুর আকার আস্তে আস্তে কি হবে? হ্রাস পাবে, ছোট হবে, তাই না? হ্রাস পাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ধনাত্মক আধানের পরিমাণ আস্তে আস্তে কি হচ্ছে? আধানের পরিমাণ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কক্ষপথের সংখ্যা কি হচ্ছে? অপরিবর্তিত থাকছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে ছোট আমরা যদি বলি এদিক থেকে দেখতে গেলে ক্লোরিন। কিন্তু দেখো এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কিন্তু আকারটা আবার পুনরায় বৃদ্ধি পেয়ে যায়, কারণ তার অষ্টকটা কি হয়? পূর্ণ অবস্থায় থাকে। তাহলে এটা ব্যতিক্রম, ছোট হতে থাকবে কত অবধি? ক্লোরিন পর্যন্ত। এখানেও কিছু ব্যতিক্রম আছে, যাই হোক সেগুলো আমরা পরে আলোচনা করব। আপাতত তোমরা দেখো তাহলে সব থেকে বড় কে? সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। আস্তে আস্তে আকারটা কি হচ্ছে এক্ষেত্রে? ছোট হচ্ছে, তাই না? সালফার, তারপরে ক্লোরিন। তাহলে সব থেকে ছোট এখানে কে? ক্লোরিন। তাহলে যদি বলে ক্রমহ্রাসমান আকার অনুসারে সাজাও, ক্রমহ্রাসমান আকার অনুসারে যদি আমরা সাজাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সোডিয়াম সব থেকে বড়, আস্তে আস্তে ম্যাগনেসিয়াম ছোট হচ্ছে, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এবং সব থেকে ছোট কে হচ্ছে? ক্লোরিন এক্ষেত্রে, তাই না? এক্ষেত্রে সব থেকে ছোট আকার কার হচ্ছে? ক্লোরিনের হচ্ছে। তো এইভাবে আমরা আকারের পরিবর্তনটা দেখতে পারি কি বরাবর? পর্যায় বরাবর। আচ্ছা, এর পরবর্তী দেখো 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে কি আছে? সেটা হচ্ছে দেখো যোজ্যতা ইলেকট্রন। কি আছে? যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। আমি আবার ওই পয়েন্টগুলো এখানে লিখছি,
যে 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, তাই না? তাহলে যোজ্যতা ইলেকট্রন সংখ্যার কীরকমভাবে পরিবর্তন হয়? যোজ্যতা ইলেকট্রন সংখ্যা তোমরা দেখতেই পাচ্ছ, পর্যায় বরাবর আস্তে আস্তে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাইরের কক্ষের যে ইলেকট্রন সেটাকে কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা বাদিক থেকে ডান দিকে গেলে কি হয়? স্বাভাবিক বৃদ্ধি পায়, দেখেই বুঝতে পারছি। যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বাদিক থেকে ডান দিকে গেলে কি হবে? বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছ 1 2 3 4 আস্তে আস্তে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট কি আছে? ভ্যালেন্সি বা যোজ্যতা। যোজ্যতা কাকে বলে? যোজ্যতা ইলেকট্রনের সংখ্যাকেই যোজ্যতা বলে, কিন্তু সেটা কত অবধি? যোজ্যতা ইলেকট্রনের যে সংখ্যা, যোজ্যতা ইলেকট্রনের যে সংখ্যা সেটাই হচ্ছে তার যোজ্যতা, সেই কিন্তু সেটা কত অবধি? সেটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। সেটা কত পর্যন্ত? 0 থেকে 4 পর্যন্ত, তাই না? আচ্ছা, দেখে নিলাম রেকর্ডটা হচ্ছে কিনা। তাহলে কি বললাম তোমাদের, এখানে যেটা আমরা আলোচনা করছি যে এই যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা। তাহলে দেখো সোডিয়ামের হচ্ছে কত আছে? সোডিয়ামের বাইরের কক্ষে একটাই যোজ্যতা ইলেকট্রন, তাহলে এর যোজ্যতা কত? 1। ম্যাগনেসিয়ামের কত? 2। অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষে 3টে ইলেকট্রন, যোজ্যতা কত? 3। ঠিক আছে। সিলিকনের 4। ঠিক আছে, এই অবধি ঠিক আছে, এই অবধি ঠিক আছে। 0 থেকে 4 অবধি যা যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা সেটাই হচ্ছে যোজ্যতা। কিন্তু যদি দেখা যায় ফসফরাসে, দেখো বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 5টা। তাহলে এর যোজ্যতা আমরা কীভাবে নির্ণয় করি? 8 বিয়োগ যোজ্যতা ইলেকট্রন। 4-এর থেকে যেই বেশি হবে তখন কি করতে হবে? 8 বিয়োগ 8 হচ্ছে সর্বোচ্চ সংখ্যক থাকতে পারে, 8 বিয়োগ যোজ্যতা ইলেকট্রন। তাহলে ফসফরাসের যোজ্যতা কত হবে? ফসফরাসের বাইরের কক্ষে কটা ইলেকট্রন? ফসফরাসের বাইরের কক্ষে আমরা দেখতে পাচ্ছি যে 5টা ইলেকট্রন আছে। তাহলে কি হচ্ছে? 8 বিয়োগ 5। তাহলে 8 বিয়োগ 5 করলে কত আসছে? 3, তাই না? একই রকমভাবে সালফারের কত? বাইরের কক্ষে 6টা, তাহলে 8 বিয়োগ 6 করলে কত আসবে? 2। ক্লোরিনের কত হবে? 8 বিয়োগ 7 করলে 1। ঠিক আছে। আর্গনের কিন্তু যোজ্যতা 0 যোজ্যতা, কারণ কি? এটা সম্পূর্ণ পূর্ণ অবস্থায় আছে, এটা কারোর সঙ্গে বিক্রিয়া করে না। যোজ্যতা কি হচ্ছে? 1 থেকে 4 অবধি বৃদ্ধি পাচ্ছে, তাই না? যোজ্যতা কি হচ্ছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন পর্যন্ত প্রথম 4টের জন্য বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। তারপর আবার কি হচ্ছে? 5 থেকে আবার তারা 5 3 2 1 0 করে আবার হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার কি? যোজ্যতা। যোজ্যতার পরিবর্তনটা এইভাবে তোমরা আলোচনা করবে। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কি, দেখো সেটা হচ্ছে তার পরবর্তী পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আয়নীভবন বিভব। তো আয়নীভবন বিভবটা কি আমরা একটু দেখে নিই। এখানে আমরা লিখছি যে আয়নীভবন বিভব 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি আয়নীভবন বিভব। আচ্ছা, এই আয়নীভবন বিভবের সংজ্ঞাটা কি আমরা আরেকবার একটু এটা জেনে নিই। আয়নীভবন বিভব বা আয়নাইজেশন শক্তি বা আয়নীভবন শক্তি, কোনো কোনো বইয়ে আয়নীভবন কি লেখা আছে? শক্তি। এখান থেকে প্রশ্ন আসে যে সাজাও মৌলগুলোকে ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান আয়নীভবন বিভব অনুসারে সাজাও। তো আয়নীভবন বিভব কথাটার মানেটা আগে তোমাকে জানতে হবে। মনে রাখবে আয়নীভবন বিভব হচ্ছে কার ক্ষেত্রে হয়? একটি পরমাণু যখন একক অবস্থায় থাকে, একক বিচ্ছিন্ন, অর্থাৎ একক অবস্থায় মানে কি অবস্থায় আছে? বিচ্ছিন্ন অবস্থায়, গ্যাসীয় অবস্থায়। একক অবস্থায়, বিচ্ছিন্ন অবস্থায়, কি অবস্থায়? গ্যাসীয় অবস্থায় একটি, এবং নিস্তরিত অবস্থায়, কি অবস্থায়? নিস্তরিত অবস্থায়, অর্থাৎ একক, বিচ্ছিন্ন, গ্যাসীয় এবং নিস্তরিত একটি পরমাণুর ক্ষেত্রে, নিস্তরিত একটি পরমাণুর ক্ষেত্রে ধরো এক্স হচ্ছে একটি পরমাণু, সেখান থেকে তার সর্ববহিস্থ কক্ষে, ধরো এই যে পরমাণুটা আছে, আমি এখানে আমরা একটু লিখছি, বুঝছো? দেখো এই যে পরমাণুটা, ধরো এক্স হচ্ছে একটা পরমাণু, ঠিক আছে?
এক্স একটা পরমাণু, এর বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে আমাকে কি করতে হবে, বর্জন করতে হবে। কি করতে হবে? বর্জন করতে হবে। কোথায় বর্জন করতে হবে? অসীমে। মানে বর্জন করে আমি কোথায় পাঠিয়ে দিচ্ছি? অসীম দূরত্বে পাঠিয়ে দিচ্ছি। তাহলে সেটা বর্জন করতে গেলে বলা হচ্ছে কি দরকার? একটা শক্তি প্রয়োজন। শক্তি সরবরাহ করতে হয় পরমাণুটিকে। কি করতে হয়? শক্তি সরবরাহ করতে হয়। শক্তি গ্রহণ করলে তবেই সেই ইলেকট্রনটাকে, সেই পরমাণুটা কি করবে? বের করে দেবে। নিস্তড়িত পরমাণুটা একটা ইলেকট্রন যখন বের করে দেবে শক্তি গ্রহণ করে, তখন সে কিসে পরিণত হবে? একটি ধনাত্মক আধানে পরিণত হবে, তাই না? তাহলে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাকেই বলা হয় সেই পরমাণুটির আয়নীভবন বিভব। এখন তার মানে কি? সেটা নির্ভর করছে কার উপর? আকারের উপর নির্ভর করছে আলটিমেটলি। দেখো, আকার যত ছোট হচ্ছে তত কি হচ্ছে? ইলেকট্রনের সঙ্গে আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে। কার? নিউক্লিয়াসের। ফলে বর্জন করতে তত বেশি আমাকে কি করতে হবে? শক্তি প্রদান করতে হবে। যত বেশি আকর্ষণ করে রেখে দিয়েছে, আমাকে তো ছাড়াতে গেলে কি করতে হবে? তত বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তার মানে কি? তত বেশি করে শক্তি প্রয়োগ করতে হচ্ছে, শক্তি দিতে হচ্ছে। তার মানে কি? আয়নীভবন বিভবটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাদিক থেকে ডান দিকে গেলে কি হয়? বা থেকে ডান দিকে গেলে কি হয়? আয়নীভবন বিভব বৃদ্ধি পায়। কি হয়? বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? তত বেশি শক্তি কি করতে হয়? বেশি শক্তির প্রয়োজন। ইলেকট্রন মুক্ত করতে বেশি শক্তির কি প্রয়োজন, তাই না? ইলেকট্রন মুক্ত করতে বেশি শক্তির প্রয়োজন। এটাকে অনেক সময় আয়নীভবন বিভব বা তোমাদের অনেক সময় বলে প্রথম আয়নীভবন বিভবও লেখা থাকে। কারণ আয়নে পরিণত হওয়াটা তো একটা মাত্র নয়, একটা আয়ন থেকে আরো দুটো আয়ন হতে পারে, দুটো থেকে তিনটে। তাহলে একটা নিস্তড়িত পরমাণু থেকে প্রথম যে আয়নটা, তার জন্য যে শক্তি প্রয়োজন সেটাকে বলা হয় প্রথম আয়নীভবন বিভব। তাহলে বাদিক থেকে ডান দিকে গেলে পর্যায় বরাবর কি হয়? আয়নীভবন বিভবটা আস্তে 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 কি হবে? বৃদ্ধি পাবে। কি হবে? বৃদ্ধি পাবে, এটা মনে রাখবে। এবং আয়নীভবন বিভবের সংজ্ঞাটা হচ্ছে এটা, যে একক বিচ্ছিন্ন গ্যাসীয় নিস্তড়িত একটি পরমাণুর ক্ষেত্রে পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটিকে, তাই তো, মানে যোজ্যতা ইলেকট্রনকে, কোন ইলেকট্রনটা? যোজ্যতা ইলেকট্রনটিকে কি করতে হচ্ছে আমাকে? কোথায় মুক্ত করতে হচ্ছে? অসীম দূরত্বে মুক্ত করে কি দরকার পড়ছে? শক্তি প্রয়োজন পড়ছে। তার জন্য সে কি উৎপন্ন করছে? একটি ধনাত্মক আয়ন উৎপন্ন করছে। তাতে যে শক্তির প্রয়োজন সেটাকেই বলা হয় আয়নীভবন শক্তি। এবং আকার যত ছোট হবে তত শক্তিটা বেশি দিতে হবে আয়ন উৎপন্ন করতে। তাই আয়নীভবন বিভব কি হয়? বৃদ্ধি পায়। কোন দিকে গেলে? বাদিক থেকে ডান দিকে গেলে। ঠিক আছে? তাহলে আয়নীভবন শক্তির উৎস অনুসারে আমরা এখানে যদি সাজাই, সব থেকে আয়নীভবন শক্তি বেশি কার প্রয়োজন? ক্লোরিনের বেশি প্রয়োজন। সোডিয়াম সব থেকে কম দরকার। সোডিয়াম অল্প শক্তিতেই আয়নটাকে মুক্ত করে দিতে পারে। ঠিক আছে? তাহলে ক্লোরিনের আয়নীভবন শক্তি সব থেকে কি বেশি, তার থেকে কম সালফার, তার থেকে কম ফসফরাস, তার থেকে কম সিলিকন, এরকমভাবে চলছে। আচ্ছা, এর পরবর্তী পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা যে পয়েন্টটা আছে, দ্যাট ইজ 6 নাম্বার 6, তড়িৎ ঋণাত্মকতা, যেটাকে আমরা ইলেকট্রোনেগেটিভিটিও বলে থাকি। ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এই তড়িৎ ঋণাত্মকতার মানেটা কি? তড়িৎ ঋণাত্মকতা বা এই যে নেগেটিভিটি, এইটা মানে হচ্ছে, দেখো একটু বুঝতে হবে যে এটা কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায়। কি অবস্থায়? সমযোজী, মুক্ত অবস্থায় নেই পরমাণুটা। পরমাণুটা কি আছে? সমযোজী বন্ধনে কোনো অণুর মধ্যে আছে, কোনো অণুর মধ্যে আবদ্ধ আছে। ঠিক আছে? সমযোজী বন্ধনে কোনো অণুর মধ্যে আবদ্ধ থাকা অবস্থায়। কি বলতে চাইছি? একটা উদাহরণ ধরো, হাইড্রোজেন ক্লোরাইড। সেখানে হাইড্রোজেন আর ক্লোরিন সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে কি উৎপন্ন করে? একটা হাইড্রোজেন ক্লোরাইডের অণু উৎপন্ন করে। এবার এই যে বন্ধনটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো, আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, সেখানে আমরা দেখবো এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে হাইড্রোজেনের একটা ইলেকট্রন বাইরের কক্ষে আর ক্লোরিনের একটা বাইরের কক্ষে ইলেকট্রনটা কি হয়? মাঝখানে এসে সমানভাবে সেই ইলেকট্রন জোটটাকে ব্যবহার করে তারা কি উৎপন্ন করে? একটা এইচসিএল অণু উৎপন্ন করে, বন্ধন সৃষ্টি করে। এখন যদিও সমানভাবে ব্যবহার করার কথা ইলেকট্রন জোটটাকে বা এই বন্ধনটাকে দুজনের মাঝখানে, সেটা তো সমযোজী নাম হয়েছে, কিন্তু ঘটনা হয় যেটা হচ্ছে
যে একটা বিশেষ ধর্মের জন্য এই ক্লোরিনটা কি করছে, এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোটটাকে কিছুটা হলেও নিজের দিকে টেনে নিচ্ছে। বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোটটিকে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়টিকে সে কি করছে, নিজের দিকে টেনে নেয়। ঠিক আছে, কি বললাম, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়টিকে নিজের দিকে টেনে নেওয়ার এই যে প্রবণতা, এই প্রবণতাকেই আমরা কি বলি, এই প্রবণতাকেই আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। এই প্রবণতাকেই কি বলি, তড়িৎ, সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। তার মানে এক্ষেত্রে যেহেতু ক্লোরিনটা কিছুটা নিজের দিকে টেনে নিচ্ছে, তার ফলে কি হচ্ছে দেখো, এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোটটিকে ক্লোরিন কি করছে, কিছুটা নিজের দিকে টেনে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে, ক্লোরিনের মধ্যে কিছুটা হলেও মাইনাস আধান উৎপন্ন হচ্ছে, কিন্তু বন্ধনটা পুরোপুরি নিতে পারছে না, পুরোপুরি গ্রহণ করছে না, কিছুটা নিজের দিকে টেনে নিচ্ছে। ফলে হাইড্রোজেনটা কিছুটা ধনাত্মক আধান, ক্লোরিনটা ঋণাত্মক আধান সামান্য পরিমাণ, কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ইলেকট্রনটাকে পুরো সে গ্রহণ করছে না, কিছুটা টেনে নিচ্ছে। তাহলে এটা কিন্তু আপেক্ষিক আলোচনা হচ্ছে, কার তুলনায় কে, তাহলে হাইড্রোজেনের তুলনায় কে বেশি তড়িৎ ঋণাত্মক, ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ ইলেকট্রনকে সে, ইলেকট্রন জোটটিকে সে কি করছে, বেশি আকর্ষণ করছে। তাহলে সেটা কার উপর নির্ভর করবে, এবার এখানে চলে আসি পর্যায় বরাবর। দেখো ক্লোরিন কেন বেশি আকর্ষণ করছিল, কারণ ক্লোরিনের আকার ছোট, কেন্দ্রের সঙ্গে বাইরের কক্ষের সেই একই কথা, ইলেকট্রনের দূরত্ব কম, অর্থাৎ সে কি করবে, বাইরের কোনো ইলেকট্রনকেও সে কি করবে, আরো বেশি করে আকর্ষণ করবে। অর্থাৎ আকার যত ছোট হয় তত তড়িৎ ঋণাত্মকতা ধর্ম কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে গেলে আকার যেহেতু ছোট হচ্ছে, তাহলে আমরা কি লিখব, বাদিক থেকে ডান দিকে গেলে যেহেতু আকার ছোট হচ্ছে, তাই তড়িৎ ঋণাত্মকতা কি হবে, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। তাহলে এখানে যদি বলি এদের মধ্যে কোনটা বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে ক্লোরিনটা বেশি তড়িৎ ঋণাত্মক। কার তুলনায়, অবশ্যই সোডিয়ামের তুলনায় বা ম্যাগনেসিয়ামের তুলনায় ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক, তাই না। সালফারটা বেশি তড়িৎ ঋণাত্মক কার তুলনায়, অ্যালুমিনিয়ামের তুলনায়, বা পরপর সবগুলো একসঙ্গে আমরা লিখতে পারি। তাহলে এই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ক্লিয়ার হলো? ওকে, তড়িৎ ঋণাত্মকতার পরে যে ধর্মটা আমরা দেখব সেটা হচ্ছে কি আছে, কি লেখা আছে 7 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি ধাতব ধর্ম। ধাতব ধর্ম কি, ধাতু, কারা ধাতু, ধাতু হচ্ছে তারা যারা সহজেই কি করতে পারে, ইলেকট্রনগুলোকে মুক্ত করতে পারে। অর্থাৎ ইলেকট্রন মুক্ত করার প্রবণতা যাদের খুব বেশি, বাইরের কক্ষের ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন মুক্ত করার প্রবণতা থাকে, মনে রাখবে। ধাতু হচ্ছে তারাই যাদের ইলেকট্রন মুক্ত করার প্রবণতা বাইরের কক্ষ থেকে, অর্থাৎ বাইরের কক্ষ থেকে ইলেকট্রন মুক্ত করলে সেটা কিসে উৎপন্ন হবে, ধনাত্মক আয়নে উৎপন্ন হয়, ধনাত্মক আয়ন উৎপন্ন করে। তাহলে ধাতুগুলো কি উৎপন্ন করে, ধনাত্মক আয়ন উৎপন্ন করার প্রবণতা। এখন এই প্রবণতা কার উপর নির্ভর করবে, ওই একই কথা, আকারের উপর নির্ভর করছে। দেখো আকার যত বৃদ্ধি পাচ্ছে তত আকর্ষণ বল কমছে, তার মানে কি হচ্ছে, সহজেই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যেতে পারবে, তাহলে কি সোডিয়াম যত সহজে ইলেকট্রনটাকে বের করে দেবে, করে দিয়ে Na+ উৎপন্ন করবে, তাই না, নিশ্চয়ই ক্লোরিনটা ইলেকট্রন মুক্ত করার প্রবণতা প্রায় থাকবেই না, কারণ আকারটা এতটাই ছোট, সে তো ইলেকট্রনটাকে বরঞ্চ কি করবে, গ্রহণ করতে চাইবে, ইলেকট্রন মুক্ত করে ধনাত্মক আয়ন উৎপন্ন করার প্রবণতা তার প্রায় থাকবেই না। অর্থাৎ ধাতব ধর্ম কি হচ্ছে, কমছে। এই ঘটনাটা সেরকম থাকেই না তার ক্ষেত্রে। কি বললাম, বুঝতে পারলে? তার মানে কি ধাতব ধর্ম সব থেকে কোন দিকে বেশি, বাদিকে, যত আস্তে 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 ডান দিকে আসছো, ইলেকট্রন বর্জন করার বদলে, ইলেকট্রন মুক্ত করার বদলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ে, তার মানে ধাতব ধর্ম আস্তে আস্তে হ্রাস পায়। তাহলে বাদিক থেকে ডান দিকে তুমি যখন যাচ্ছ, তাহলে কি হচ্ছে, ধাতব ধর্ম কি হচ্ছে, হ্রাস পায়, আস্তে আস্তে কমে যায়। তাহলে সব থেকে ধাতব ধর্ম কার বেশি, এখানে সোডিয়াম হচ্ছে সব থেকে বেশি ধাতু।
ধাতব ধর্ম বিশিষ্ট। তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরকমভাবে চলবে। আর সবথেকে কম হচ্ছে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, ক্লোরিন বলতে পারি। আমরা নিষ্ক্রিয় গ্যাসটা এখানে বাদ দিচ্ছি, কারণ সে তো বন্ধন সেরকম সৃষ্টি করেই না, তার নিষ্ক্রিয়। তাই এই হচ্ছে ধাতব ধর্ম। আচ্ছা, যাদের ধাতব ধর্ম বেশি হয় তারা কিন্তু মনে রাখবে, যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, মৌলগুলো যখন কি হয় অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, তখন যে অক্সাইড উৎপন্ন করে সেটাকে ধাতুগুলো, এটা এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, মানে ধাতুর সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয় তখন কি উৎপন্ন হয়, ধাতব অক্সাইড উৎপন্ন হয়, তাই না? ধাতুর সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয় তখন উৎপন্ন হয় ধাতব অক্সাইড, যেগুলোকে আমরা আরেকটা কি নামে চিনি, ক্ষারকীয় অক্সাইড। কেন ক্ষারকীয় অক্সাইড নাম হয়েছে ধাতব অক্সাইডকে? অনেক সময় ক্ষারকীয় অক্সাইডও বলা হয়। কেন ক্ষারকীয় অক্সাইড বলা হয়? কারণ এরা ক্ষার উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ক্ষার। ক্ষার কাদেরকে বলা হয়? ক্ষার হচ্ছে তারাই যারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ ও জল উৎপন্ন করে। তাহলে এখানে দেখি আমরা যে সোডিয়াম যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় তখন কি ধাতব অক্সাইড উৎপন্ন করে, সোডিয়াম অক্সাইড Na2O। ম্যাগনেসিয়াম যখন যুক্ত হয় অক্সিজেনের সঙ্গে তাহলে কি করে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। অ্যালুমিনিয়াম যখন যুক্ত হয় তখন কি উৎপন্ন করবে, অ্যালুমিনিয়াম অক্সাইড। এরকমভাবে অক্সাইডগুলো সে সৃষ্টি করছে, এরকমভাবে অক্সাইডগুলো উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? সিলিকন অক্সাইড, SiO2 এরকমভাবে সব চলছে। তাহলে এই যে অক্সাইডগুলো সৃষ্টি হচ্ছে সেখানে কোনটা সব থেকে বেশি ক্ষারীয়? মনে রাখো, যত বেশি ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, ধাতব ধর্ম যত বেশি বাড়বে, ক্ষারকীয় ক্ষার ধর্ম তত কি হচ্ছে, বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনটা সব থেকে বেশি ক্ষারকীয় অক্সাইড হবে, কোনটা বেশি ক্ষারীয় ধর্ম হবে, যার ধাতব ধর্ম বেশি, অর্থাৎ সোডিয়াম অক্সাইড। তাই সব থেকে বেশি ধাতব অক্সাইড হচ্ছে কোনটা, সোডিয়াম অক্সাইড। তারপরে কি, ম্যাগনেসিয়াম অক্সাইড, এরকমভাবে চলবে। অর্থাৎ ক্ষারকীয়তাও বৃদ্ধি পায়। ক্ষারকীয়তা সব থেকে বাদিকে বেশি হচ্ছে, আস্তে আস্তে যত ডান দিকে আসছে দেখো ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে, ক্ষারীয় ধর্ম তত কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। ক্ষারকীয় অক্সাইড গঠন করার ধর্ম আস্তে আস্তে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে আমরা কি লিখব, ক্ষারকীয় অক্সাইড গঠন করার ধর্ম কি হয়, হ্রাস পায়, তাই না? এই যে পয়েন্টটা আমরা লিখেছিলাম যে ক্ষারকীয় অক্সাইড, তাহলে ক্ষারকীয় অক্সাইড বাঁ দিক থেকে আমরা যত কি হচ্ছি, ডান দিকে যাচ্ছি, তাহলে ক্ষারকীয়তা হ্রাস পাচ্ছে, ক্ষারকীয়তা কি পাই, হ্রাস পায়, ঠিক আছে? বাঁ দিক থেকে যত ডান দিকে যাচ্ছি আমরা, ক্ষারকীয়তা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। এই পয়েন্টটা মনে রাখবে। তাহলে এইগুলো হচ্ছে ক্ষার ধাতু বলা হয়। সেজন্য বাঁ দিকের মৌলগুলোকে কি বলা হয়, ক্ষার ধাতু বলা হয়, তাই না? তারা ক্ষার উৎপন্ন করে, তারা ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে বাঁ দিকে। ডান দিকে গেলে ক্ষার ধর্মটা আস্তে আস্তে কি হতে থাকে, কমতে থাকে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী যে পয়েন্টটা দেখো সেটা কি আছে, 7 নম্বর হলো আমাদের। 8 নম্বর যে পয়েন্টটা আমরা লিখেছিলাম সেটা হচ্ছে কি, অধাতব ধর্ম। তাহলে অধাতব ধর্ম কি হবে, ধাতব ধর্মর ঠিক উল্টোটাকে আমরা কি বলবো, অধাতব ধর্ম। অর্থাৎ অধাতব ধর্মের ক্ষেত্রে কি হয়, সেইগুলোই অধাতব ধর্ম বিশিষ্ট মৌল যাদের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, ইলেকট্রনের গ্রহণ প্রবণতা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে ইলেকট্রন গ্রহণ প্রবণতা কার ক্ষেত্রে বাড়বে, আকার যাদের ছোট হবে, আকার যাদের ছোট হবে। কাদের আকার ছোট হচ্ছে, যত বাদিক থেকে কি হচ্ছে, ডান দিকে আসছো, বাদিক থেকে ডান দিকে যত যাচ্ছ আকার ছোট হচ্ছে, ফলে কি হচ্ছে, অধাতব ধর্ম কিন্তু, অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছো, অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। তাহলে অধাতব ধর্ম কিন্তু বৃদ্ধি পায়, ধাতব ধর্ম হ্রাস পায়, অধাতব ধর্ম তাহলে কি হবে, ঠিক উল্টোটা হবে, বৃদ্ধি পাবে। তাহলে সব থেকে বেশি অধাতব ধর্ম কার থাকবে, ক্লোরিন। তাহলে ক্লোরিন কিন্তু সব থেকে বেশি অধাতু। তারপরে সালফার, ফসফরাস, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম আর কে, সোডিয়াম সব থেকে কম অধাতব ধর্ম। সোডিয়াম তো ধাতু, ওই জন্য ক্লোরিনটা অধাতু, ওই জন্য, ঠিক আছে? তাহলে অধাতব ধর্ম বৃদ্ধি পায় বাদিক থেকে ডান দিকে আসলে। তাহলে ডান দিকের যে মৌলগুলো থাকে পর্যায় সারণীতে সেগুলো সব বেশিরভাগ অধাতু হয়, আর বাঁ দিকেরগুলো সব ধাতু হয়। আচ্ছা, অধাতব ধর্ম বৃদ্ধি পেলে যে অক্সাইডটা উৎপন্ন করে সেটা হচ্ছে কি অক্সাইড, আম্লিক অক্সাইড। কি অক্সাইড, আম্লিক অক্সাইড, ঠিক আছে? তাহলে আম্লিক অক্সাইড কাদের বলে, আম্লিক অক্সাইড হচ্ছে কি, আম্লিক অক্সাইড কোনগুলো, অধাতুগুলো যখন কি হয়, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, অধাতুগুলো যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় যে অক্সাইড উৎপন্ন করে সেটা হচ্ছে আম্লিক অক্সাইড, বা অম্ল উৎপন্ন করে। যেমন
অম্ল উৎপন্ন, যেমন সালফার। সালফার যেমন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে, সালফার ডাইঅক্সাইড S+O2, SO2 উৎপন্ন করছে। এই SO2টা দেখবে জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যাসিড উৎপন্ন করে, সালফিউরাস অ্যাসিড। তার মানে কি, অধাতুগুলোর ধর্ম হচ্ছে অম্ল উৎপন্ন করা, তাই এদেরকে বলে আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইড গঠন করার প্রবণতাটা কি হবে, কোন দিকে বাড়বে, যত আকার ছোট হচ্ছে অধাতব ধর্ম আস্তে আস্তে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, ফলে আম্লিক অক্সাইড গঠন করার প্রবণতাটাও কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আম্লিক অক্সাইড গঠনের প্রবণতা বৃদ্ধি পায়, ঠিক আছে, আম্লিক অক্সাইড গঠনের প্রবণতা বৃদ্ধি পায়। তাহলে এইভাবে আমরা এই সমস্ত পর্যায় বৃত্ত ধর্মগুলোকে নিয়ে আলোচনা করতে পারি, কীভাবে কোনটা পরিবর্তন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, পর্যায় বরাবর কীভাবে পরিবর্তন হচ্ছে, আর শ্রেণী বরাবরই বা কীভাবে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, আরেকটা ধর্ম দেখি, সেটা হচ্ছে জারণ ধর্ম। কি ধর্ম, জারণ বিজারণ ধর্ম। জারণ বা কি বিজারণ ধর্ম, সেটাই বা কীভাবে পরিবর্তন হয়, সেটাও কিন্তু পর্যায়বৃত্ত ধর্মের মধ্যেই পড়ছে। তো জারণ কথার মানে হচ্ছে, মনে রাখবে, একটি পরমাণু যত তাড়াতাড়ি সে ইলেকট্রন বর্জন করে, সে নিজে কি হয়, জারিত হয়। সে নিজে কি হয়, জারিত হয়। সে অপরকে কি করে, নিজে জারিত হচ্ছে, অপরকে কি করছে, অপরকে বিজারিত করে। মনে রাখো, অপরকে কি করে, বিজারিত করে, অন্য কোনো মৌলকে কি করে, বিজারিত করে। কোনো পরমাণু যত তাড়াতাড়ি নিজের বাইরের কক্ষ থেকে ইলেকট্রন মুক্ত করে, সে তত নিজে কি হয়, জারিত হয়, অপরকে কি করে, বিজারিত করে। তাহলে তার বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। তার মানে এটা কি ধর্ম, সেই মৌলটি অন্যকে যা করে সেটা দিয়েই তার ধর্মটা হয়, অর্থাৎ বিজারণ ধর্ম। কি ধর্ম, বিজারণ ধর্ম। তাহলে যে যত বেশি ইলেকট্রন মুক্ত করতে পারবে, তার বিজারণ ধর্ম তত বেশি হবে। এখন ইলেকট্রন কে তাড়াতাড়ি মুক্ত করতে পারে, যার আকার বড়। যাদের আকার বড়, তারা সহজে কি করতে পারবে, নিজে ইলেকট্রন মুক্ত করতে পারছে। তার ফলে কি হচ্ছে, নিজে জারিত হচ্ছে, নিজে কি হচ্ছে, জারিত হচ্ছে, অপরকে কি করছে, বিজারিত করছে। তার মানে কি, এটা কি ধর্ম, বিজারণ ধর্ম। তাহলে বাদিকে যে মৌলগুলো, তাদের কি ধর্ম বৃদ্ধি পাচ্ছে, বিজারণ ধর্ম বেশি। বিজারণ ধর্ম বেশি, যত তাড়াতাড়ি ইলেকট্রন বর্জন করছে তত বিজারণ ধর্ম বাড়ছে, আর যত ইলেকট্রন গ্রহণ করছে জারণ ধর্ম বাড়ছে। বোঝা গেল। তাহলে বিজারণ ধর্মের ক্ষেত্রে যদি আমরা বলি, বিজারণ ধর্ম কি হচ্ছে, বাদিক থেকে ডান দিকে আসলে, তাহলে বাদিক থেকে ডান দিকে আসলে মনে রাখবে যে বিজারণ ধর্ম হ্রাস পায়, ঠিক আছে, বিজারণ ধর্ম কি হয়, কমতে থাকে। এটা বিজারণ ধর্ম সব থেকে বেশি। আর জারণ ধর্ম কি হবে, ঠিক উল্টোটা, জারণ ধর্ম বৃদ্ধি পায়, ঠিক আছে, জারণ ধর্ম বৃদ্ধি পায়। তাহলে তীব্র জারক কোনটা, ক্লোরিন হচ্ছে কি তীব্র জারক বলতে পারি আমরা, জারণ ধর্ম বাড়ছে। আর এদিকে সোডিয়াম হচ্ছে কি বলতে পারি, তীব্র বিজারক, ঠিক আছে, সোডিয়াম তীব্র বিজারক। সোডিয়াম ধাতু, বেশিরভাগ ধাতুগুলো কিন্তু বিজারণ ধর্ম ওই জন্য দেখতে পাওয়া যায়। আর বেশিরভাগ যে অধাতুগুলো, সেগুলোর ক্ষেত্রে কি ধর্ম দেখতে পাওয়া যায়, জারণ ধর্ম দেখতে পাওয়া যায়। তাহলে এই 9টা পয়েন্ট তোমরা পর্যায়বৃত্ত ধর্মে এখানে পড়বে। আচ্ছা, আরেকটা পয়েন্ট, ঠিক আছে, আমি বলে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, ঠিক আছে, এগুলো নোট করে রাখবে। ইলেকট্রন আসক্তিটা হচ্ছে কি, ইলেকট্রন আসক্তিটা কিন্তু তোমার ওই যে উপরে লিখেছিলাম আয়নীভবন বিভবের ঠিক উল্টো। অর্থাৎ এখানে কি হয়, পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, গ্রহণ করে কি হয়, ঋণাত্মক আয়ন উৎপন্ন হয়, সম্পূর্ণ গ্রহণ করে নিচ্ছে। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কি ছিল, কিসের মধ্যে, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কিন্তু সেই সমযোজী বন্ধনের মধ্যে ছিল, সেখানে সেই ইলেকট্রনটাকে গ্রহণ করছে, সম্পূর্ণ গ্রহণ করছে না, শুধু টেনে নিচ্ছিল ক্লোরিনটা। তো আসক্তির ক্ষেত্রে কি হয়, একক পরমাণুটা সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনটাকে কি করছে, বাইরে থেকে একটা ইলেকট্রনকে সম্পূর্ণরূপে কি করছে, বাইরের কক্ষে গ্রহণ করে নিচ্ছে, ঠিক আছে, করে নিয়ে কিসে রূপান্তরিত হচ্ছে, -R। সেটাকেই বলা হয় মৌলের ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, সম্পূর্ণরূপে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কার ক্ষেত্রে বৃদ্ধি পাবে, যাদের আকার ছোট সে সহজেই ইলেকট্রনকে কি করবে, গ্রহণ করবে। যাদের আকার বড় তত বর্জন করবে। ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তাদের ক্ষেত্রে কম। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি কি হয়,
বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রন গ্রহণ করা বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রন আসক্তি একটা ধর্ম, ইলেকট্রন আসক্তি ও পর্যায় ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, বা দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তাহলে এইভাবে আমরা পর্যায় বরাবর যে কোনো পর্যায়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা 3 নম্বর পর্যায় নিয়ে কাজ করেছি, যে কোনো 2 নম্বর নিয়ে কাজ করতে পারো, 4 নম্বর, সবার ক্ষেত্রেই এই প্রত্যেকটা যে পর্যায়বৃত্ত ধর্ম একই রকমভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং তোমাদের কি করবে, বিভিন্ন রকম এইরকম মৌলগুলো দিয়ে দেবে, দিয়ে মিক্স করে দেবে, দিয়ে বলবে সাজাও, এই ধর্ম অনুসারে সাজাও, এই ধর্ম অনুসারে সাজাও, এটার ক্রমবর্ধমান বৃদ্ধি বা ক্রমবর্ধমান হ্রাস অনুসারে সাজাও। সেইটা নিয়ে আমরা পরবর্তী একটা ক্লাস করব, সেখানে শুধু আমরা কিছু প্রবলেম করব, অঙ্ক করব, সেখানে আমি সাজাতে দেবো তোমাদেরকে বিভিন্ন ধর্ম অনুসারে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। আপাতত তোমরা এটা ভালো করে দেখে নাও, দেখে বোঝার চেষ্টা করো। ওকে।